হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি আজকে তোমাদের ক্লাস 9-এর একটা বিশেষ গল্প, যেটা মনোজ দাসের লেখা, তোমাদেরকে আজকে পড়াবো। তো গল্পটির নাম হলো টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাস। প্রথমে বলে রাখি, টেলস, TALES, টেলস, আমরা ছোটোবেলা থেকেই একই উচ্চারণ দিক থেকে একই রকম শুনতে লাগে, অনেকগুলো শব্দের সঙ্গে পরিচয় রয়েছে। তো টেলস বা টেল আমরা জানি, যেটা আমরা সবে অভ্যস্ত, TELL, টেল মানে আমরা জানি বলা, তাই না? আর একটা আমরা জানি TAIL, টেল, টেল মানে লেজ আমরা জানি, কিন্তু এই টেলটা একটা নতুন, তাই না? তো TALE টেল, তো TALE টেল মানে গল্প। এখানে তাহলে টেল মানে কি? TALE টেল মানে হলো গল্প। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মানে ভোলা দাদুর গল্প, অর্থাৎ কিছু গল্প রয়েছে যা ভোলা দাদুকে নিয়ে কিছু গল্প রয়েছে, ওই সব গল্প এখানে বলা হবে। তো প্রথমেই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা মনোজ দাসের লেখা পড়ার আগেই আমাদেরকে যেটা জানতে হবে ওটা হলো অথর্স বায়োগ্রাফি, অর্থাৎ লেখকের নিজের জীবন সম্পর্কে কিছু তথ্য। তো এখানে লেখা আছে, দেখো, মনোজ দাস ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং bilingual writer who writes in ওড়িয়া অ্যান্ড ইংলিশ। মনোজ দাস হলেন ভারতীয় একজন লেখক, অ্যাওয়ার্ড উইনিং, যিনি অ্যাওয়ার্ড পেয়েছেন। বাইলিঙ্গুয়াল রাইটার মানে দোভাষী লেখক, যিনি দুটো ভাষা লেখালেখি করেন, একটা হলো ওড়িয়া আর একটা হলো ইংলিশ। হি হ্যাজ রিটেন মেনি নভেলস, শর্ট স্টোরিজ, পোয়েমস, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেক নভেল মানে উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরি ছোটো গল্প লিখেছেন, পোয়েম কবিতা, এ ট্রাভেলগ মানে ভ্রমণ বৃত্তান্ত, অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার, ইতিহাস এবং সংস্কৃতি নিয়ে অনেক কিছু লেখালেখি করেছেন। দ্য টেক্সট ইজ অ্যান এডিটেড ভার্সন অফ দাসের শর্ট স্টোরি হুইচ ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা's হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স seen through the eyes of a young man who had known him closely. তো এই বর্তমান যে পাঠ্য গল্পটা, ওটার একটা এডিটেড ভার্সন, একটা নতুন একটা সংস্করণ রূপ কিসের? মনোজ দাসের একটা ছোট গল্প, তারই একটা এডিটেড ভার্সন। এখানে কি বলা আছে? দ্যাট ন্যারেটস ভোলা গ্র্যান্ডপা's হিলারিয়াস অ্যাডভেঞ্চার্স, ভোলা দাদুর হাস্যময় বা কৌতুক অনেক গল্প রয়েছে। তো ওগুলো এখানে বলা হবে। দ্যাট ওয়াজ সিন থ্রু দ্য আইজ অফ আ ইয়ং ম্যান, যেটা আমরা একজন ইয়ং লোকের একটা দৃষ্টিভঙ্গি থেকে দেখব। অ্যান্ড হু হ্যাড নোন হিম ক্লোজলি, যিনি ভোলা দাদুকে খুব কাছ থেকেই চেনেন। ওকে, so the simplicity and forgetfulness of Bhola Grandpa provides an element of humor on which the story hinges. তো এই গল্পটা কিসের উপর নির্ভর করছে? একেবারে দ্য স্টোরি সেন্টার্ড অ্যারাউন্ড ভোলা গ্র্যান্ডপা এবং ওনার সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস, উনি কতটা সরল এবং কতটা ভুলো মনের মানুষ, যেটা আমাদের দাদু ঠাকুমারা হন, যারা বয়স্ক, আগের সময়ের লোকেরা, তো ওনারা খুবই ফরগেটফুলনেস হন, ভুলো মনের, অ্যাবসেন্ট মাইন্ডেড, একটু ভুলে যান বয়সের সঙ্গে সঙ্গে। অ্যান্ড সিম্পলিসিটি, দে আর ভেরি ভেরি সিম্পল। ওকে, তো এখানে সেম একইভাবে ভোলা দাদুর যে সিম্পলিসিটি, সরলতা এবং যে ভুলে যাওয়ার যে মনোভাব বা মানসিকতাটা, এটাই আমাদেরকে একটা হাসির একটা খোরাক জুগিয়েছে। ঠিক আছে, হাসির খোরাক আমাদেরকে এই গল্পে দিয়েছে। তো সো লেটস স্টার্ট দ্য টেক্সট. The text starts with Bhola Grandpa and his wife. Okay, let's start. Bhola Grandpa and his wife lived at the western end of our village. বলা হয়েছে যে ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের একেবারে পশ্চিম প্রান্তেই বসবাস করতেন। এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোয়েড দেয়ার হট, একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরের ওপর একেবারে ছায়া ফেলে রেখেছিল, অর্থাৎ ছায়াচ্ছন্ন করে রেখেছিল। ওভার শ্যাডো শব্দটা আমরা কখন ইউজ করব? যখন কোনো একটা বড় বস্তু, গাছ, বিল্ডিং, তার তলায় একটা ছোট অন্য কোনো বস্তু থাকবে, তো এই সেন্সে আমরা ওভার শ্যাডো ইউজ করতেই পারি। যেমন ধরো একটা বড় গাছ একটা ছোটো গাছের নিচে রয়েছে, একটা বড় গাছের নিচে একটা ছোটো গাছ রয়েছে। সো দ্য স্মল ট্রি ইজ ওভার শ্যাডোইড বাই দ্য লার্জ ট্রি। একইভাবে একটা বড় বকুল গাছ রয়েছে, তো বকুল গাছের নিচে অর্থাৎ ছায়ার তলায় একটা হাট অর্থাৎ কুঁড়ে ঘর রয়েছে, ওটা দাদুদের কুঁড়ে ঘর। এখানে এই জন্য বলা আছে এ লার্জ বোকাল ট্রি ওভার শ্যাডোয়েড দেয়ার
হাট, একটা বড় বকুল গাছ তাদের কুঁড়ে ঘরকে ছায়াচ্ছন্ন করে রেখেছিল। ইন দ্য বকুল ট্রি লিভড আ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ। ওই বকুল গাছে একটা দল, কার দল, একটা বানরের দল ওখানে বসবাস করতো বা থাকতো। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা দাদু এবং তার স্ত্রী এতে কিছুই মনে করেননি। বানর যেমন থাকে, ঠিক আছে, তারা সেরকমই রয়েছে। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। তো একদিন রাতের কথা বলছেন আমাদের এখানে ন্যারেটর, এখানে উই বলা হয়েছে আমরা বলতে দের ওয়াজ ন্যারেটর অ্যান্ড সাম অফ হিস কম্প্যানিয়ন্স। ওকে, ওখানে ন্যারেটর ছিলেন এবং তা ওনার সঙ্গে আরও কয়েকজন ছিলেন। দ্যাটস ওয়াই হিস অ্যাড্রেসিং দেমসেলস অ্যাজ উই। এই জন্য উনি নিজেদেরকে উই বলছেন, অর্থাৎ এখানে অনেকজন, একের চেয়ে 20 জন রয়েছেন। তো বলছেন ওয়ান মুনলিট নাইট, একদিন চন্দ্রালোকিত রাত্রে, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একদিন একটা মেলা থেকে ফিরে আসছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তা ছিল খুবই দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। ফগ, FOG, ফগ মানে কুয়াশা, অ্যান্ড ফগ ইজ দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ ফগ, কুয়াশাময়, কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার শোল্ডার্স। আমি, অর্থাৎ ন্যারেটর বলছেন, আমি কার কাঁধে উপরে চড়ছিলাম বা বসছিলাম? চৌকিদার, গ্রামের যে চৌকিদার রয়েছেন তার কাঁধের উপর বসে বসে আমি আসছিলাম। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল। হঠাৎ ভোলা দাদু একটা জোরে চিৎকার ছাড়লেন। ওয়েল, WAIL মানে চিৎকার। ওকে, সো এভরি ওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। আমাদের যে সমস্ত দলের লোকেরা সব একেবারে অবাক হয়ে গেলেন। উই হল্ট, HALT, হল্ট মানে থেমে যাওয়া। আমরা সবাই থেমে গেলাম। এনকোয়ারি রিভিল দ্যাট ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। আমরা খোঁজ খবর করে জানতে পারলাম যে ভোলা দাদু হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল। ভোলা দাদুও তার নাতিকে ওই মেলাতে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য 2 ফিঙ্গার্স অফ দ্য বয়। তিনি ওই ছেলেটা, অর্থাৎ ওনার যে নাতি, তার দুটো আঙুলকে তিনি খুব শক্ত করে ধরে রেখেছিলেন, টাইটলি মানে খুব শক্ত করে। হি ডিড নট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট। উনি বুঝতে পারলেন না, উপলব্ধি করতে পারলেন না যে কখন ওই দুটো আঙুল ফসকে গেল, অর্থাৎ তিনি কখন তার নাতির হাত ছেড়ে দিয়েছেন তিনি বুঝতে পারলেন না। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউং অ্যাজ বিফোর। তিনি সেরকম একই রকম আঙুল ধরার মতো যে পোজটা, ওই পোজ তিনি দিয়ে একই রকমভাবে তিনি কন্টিনিউ করতে লাগলেন, অর্থাৎ হাঁটতে থাকলেন। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং। তো সবাই হঠাৎ ভোলা দাদুকে জিজ্ঞেস করলো যে দাদু তুমি কী ধরে আছো হাতে, তাই না? অ্যান্ড হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেট আউট আ লাউড ওয়েল। তখন তিনি ওনার নাতিকে মনে করলেন, নাতির কথাটা মনে পড়লো। তারপর তিনি তখন দেখলেন যে তার নাতির হাত নেই, হি ইজ অ্যাবসেন্ট, তাই তিনি একটা জোরে চিৎকার করলেন। ওকে, মাই ফাদার চোজ টু শার্প আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। তো আমার বাবা, এবার বুঝতে পারছো যে যখন ন্যারেটর নিজেদেরকে উই বললেন, ওই উইয়ের মধ্যে কে কে লুকিয়ে রয়েছে? দ্য ন্যারেটর হিমসেলফ, ওকে, অ্যান্ড হিজ ফাদার অ্যাজ ওয়েল, এবং তার বাবাও আছেন, অ্যান্ড সাম আদার্স, ওকে, অন্য অনেকেও রয়েছেন। টু শার্প আইড মেন, তো বাবা আমাদের দল থেকে তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন দুজন ব্যক্তিকে বেছে নিলেন, কী জন্য? টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, যাতে ভোলা দাদুর নাতিকে খোঁজার জন্য তারা মেলায় যায়। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, তার নাতি, খুব বেশি দেরি করতে হয়নি, খুব তাড়াতাড়ি তার নাতিকে খুঁজে পাওয়া গেল। হি হ্যাড টেকেন আ কোজি শেল্টার আন্ডার আ কাউজ বেলি, গিয়ে দেখা যাচ্ছে যে নাতিটা কোথায় বসে আছে? একটা গরুর পেটের তলায় সে আশ্রয় নিয়ে বসে রয়েছে। এখানে বিফোর লং মানে বিফোর লেট, দেরি হয়নি, খুব তাড়াতাড়ি পাওয়া গেছে। অ্যান্ড কোজি মানে কমফোর্টেবল বা আরামদায়ক। একটু পরেই তোমাদেরকে সব মানেগুলো বলে দিচ্ছি, শেষে লিস্ট করা আছে। নেক্সট, আই রিমেম্বার অ্যানাদার। তো আমরা দেখলাম যে এখানে একটা বেশ আমরা কিসের পরিচয় পেলাম, যে ভোলা দাদু কেমন করে ফরগেটফুল
পারসন বা অ্যাবসেন্ট মাইন্ডেড পারসন আমরা এখানে বুঝতে পারলাম প্রথম প্যারাতে, তাই না? নেক্সট, আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার। আমার আরও একটা হাসির গল্প বা হাসির ঘটনা মনে আছে, কার সম্পর্কে? ভোলা দাদুর সম্পর্কে। দ্যাট ওয়াজ রিলেটেড বাই মাই ফাদার। ওকে, ইট হ্যাড বিন আ রেইনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টিমুখর বিকেলবেলা। রেইন আবার একইভাবে বলছি, RAIN, রেইন মানে বৃষ্টি। যদি আমি ওয়াই যোগ করি আমি অ্যাডজেক্টিভ পাবো। ওকে, তো এখানে ছিল রেইন নয়, এখানে আছে রেইনি আফটারনুন। দ্য ডে ইজ রেইনি, দ্য ডে ইজ রেইন নয়, দ্য ডে ইজ রেইনি। দিনটি হলো বৃষ্টিমুখর, দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ। ওকে, ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা দাদু একেবারে উত্তেজনা একেবারে ভরপুর। টোল্ড মাই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ড দ্যাট হি হ্যাড সিন আ গ্যাং অফ পাইরেটস। তিনি কী করলেন, আমার বাবাকে এবং তার বন্ধুদেরকে বললেন যে তিনি দস্যুদের, পাইরেটস মানে দস্যু, যারা জাহাজে ডাকাতি করে, পাইরেটস, গ্যাং অফ পাইরেটস। তো তিনি একদল ডাকাতের দল বা দস্যুদের দলকে তিনি দেখেছেন। দে ওয়ার বিউরিং আ লার্জ বক্স আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউনস অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। তারা একটা বড় বাক্স, ওই যে স্যান্ড ডিউন মানে বালিয়াড়ি, আমরা দেখি যে সমুদ্র তটের পাশে বালির উঁচু উঁচু অংশ থাকে, ওগুলোকে বলা হয় বালিয়াড়ি। তো আমাদের গ্রামের যে সিশোর, গ্রামের পাশে যে আমাদের সমুদ্র তট রয়েছে, ওখানে বালিয়াড়ির নিচে তারা একটা বড় বাক্সকে মাটি খুঁড়ে পুঁতছিল বা কবর দিচ্ছিল। অ্যাট ওয়ান্স, তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে, ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। তৎক্ষণাৎ, সঙ্গে সঙ্গে বাবা এবং তার বন্ধুরা লুক ফর, LOOK, লুক ফর FOR। দেখো, লুক ফর মানে এখানে লুক মানে আমরা জানি তাকানো, তাকানো, বাট লুকের সঙ্গে ফর যোগ করার পরে এর মানেটা চেঞ্জ হয়ে যায়। লুক মানে তাকানো, বাট এখানে লুক ফর মানে খোঁজা, টু সার্চ, এটা ফ্রেজাল ভার্ব বলে। ওকে, অ্যান্ড হিডেন ট্রেজার, তারা লুকায়িত সম্পত্তি খোঁজা শুরু করে দিলেন। দ্য ট্রেজার ইজ হিডেন, তার ট্রেজার সম্পদ একটা নাউন এবং তাকে মডিফাই এবং তার সম্পর্কে একটা এক্সট্রা তথ্য দিচ্ছে। কোন শব্দটা? হিডেন, ওটা হলো অ্যাডজেক্টিভ। অ্যান অ্যাডজেক্টিভ অলওয়েজ গিভেন এক্সট্রা ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন ইট প্রিসিডস আর ইট ফলোজ। ওকে, কোনো একটা নাউনের পরে অথবা আগে যদি আমরা অ্যাডজেক্টিভ বসাই, ওই অ্যাডজেক্টিভের সবসময় নাউন সম্পর্কে আমাদের কিছু বলে দেবে। দ্যাটস ওয়াই ইটস অ্যান অ্যাডজেক্টিভ হিয়ার। ইভিনিং ফাস্ট অন টু নাইট, আস্তে আস্তে সন্ধ্যাবেলা, সন্ধ্যা গড়িয়ে রাত্রি হয়ে গেল। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, আস্তে আস্তে চাঁদের আলো মেঘের পর্দাকে ভেদ করে পড়ছিল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, একদল খেঁকশিয়াল ডাকছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, আস্তে আস্তে মধ্যরাত্রিও পেরিয়ে গেল। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভোলা গ্র্যান্ডপা কনফেসড দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার। এই সময় ভোলা দাদু কনফেস করলেন, কনফেস মানে স্বীকার করা, স্বীকার করলেন যে বা মেনে নিলেন যে দেয়ার ইজ নো রিয়েল ট্রেজার, আসলে সেখানে কোনো সম্পদ ছিলই না। ইট ওয়াজ অল এ ডে ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ। তাহলে উনি বললেন যে ওই গল্পটা তিনি যে এর কথা বললেন, সম্পদের কথা বললেন, ওই সম্পদটা আসলে বাস্তবে ছিলই না, কারণ তিনি সব কিছু স্বপ্নেই দেখেছিলেন। কখন? ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, আমরা যখন দুপুরে খেয়ে ঘুমাই, অল্প সময়ের ঘুম, ওকে বলা হয় ন্যাপ, NAP। আর শর্ট স্লিপ, ওকে, স্লিপ ফর আ শর্ট ডিউরেশন। তো ঘুমাচ্ছি যখন খুবই কম সময়ের জন্য, 1 ঘন্টা আধা ঘন্টা, এটাকে বলা হয় ন্যাপ। আর স্লিপ মানে লম্বা ঘুম। যেমন ধরো দাদু বিকেলে বাজার করতে যাবেন, তো তার আগে তিনি খেয়ে 1 ঘন্টা ঘুমিয়ে নেবেন, তাই না? আমরা এটা প্রায় দেখেছি আমাদের ফ্যামিলিতে, গ্রামের। তো ওটাই হলো ন্যাপ। সো নেক্সট, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড আ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবনস। একদা এক সময় ভোলা দাদুর সুন্দরবনে ঘুরতে গিয়েছিলেন। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গলস ইন দ্য সুন্দরবনস। ওই সমস্ত দিনে রয়্যাল বেঙ্গল টাইগার একেবারে মুক্ত হয়ে, ফ্রিলি, কোনো শিকলে বাঁধা নয়, তাকে বলা ফ্রিলি, মুক্ত হয়ে, রোম মানে ঘোরাফেরা করতো, ইন দ্য ডেন্স জঙ্গল অফ সুন্দরবন, সুন্দরবনের ঘন জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগাররা ঘোরাফেরা করতো। রোম মানে ঘোরাফেরা করা, ফ্রিলি মানে মুক্ত হয়ে, অ্যান্ড ডেন্স জঙ্গল
আবার এখানে বলছি ডেন্স মানে গভীর, জঙ্গলকে মডিফাই করছে বা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, ওটা হলো অ্যাডজেক্টিভ, অ্যান্ড জঙ্গল ইজ এ নাউন। পিপল টু কেয়ার টু মুভ অ্যাবাউট ইন অনলি ইন গ্রুপস পার্টিকুলারলি আফটার সানডাউন। মানুষেরা যখন ঘোরাফেরা করতেন বা করতো বাইরে, তখন তারা সাবধান হয়ে সতর্ক হয়ে ইন গ্রুপস দল বেঁধে বেঁধে ঘোরাফেরা করতো, পার্টিকুলারলি আফটার সানডাউন বিশেষ করে সূর্য অস্ত যাওয়ার পরে। ওয়ান ইভিনিং ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। এক সন্ধ্যাবেলা ভোলা দাদু সাপ্তাহিক বাজার থেকে তিনি বাড়ি ফিরেছিলেন। সাডেনলি অ্যাট আ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ ওনার পেছনে প্রায় 5 ইয়ার্স মানে 5 গজ, 5 গজ দূরে, হি হার্ড আ গ্রাউল অফ আ রয়্যাল বেঙ্গল টাইগার, তিনি শুনতে পেলেন একটা রয়্যাল বেঙ্গল টাইগারের গড়গড় একটা আওয়াজ। ভোলা গ্র্যান্ডপা টার্নড, তিনি ফিরলেন, ঘুরলেন, অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস, এবং তার মুখোমুখি তার সামনে তিনি দেখতে পেলেন যে ওই বাঘটার ব্রাইট গেজ, উজ্জ্বল চকচকে দৃষ্টিক্ষেত্র, তাই না, সেন ও দৃষ্টি বা দৃষ্টি, ব্রাইট গেজ, ওকে, তার মানে একেবারে দি ওয়ার ফেসিং ইচ আদার, ফেস টু ফেস। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, তো বাঘ দেখা মাত্রই স্বাভাবিক যেটা ভয় তো আমরা পাবোই, তো ভোলা দাদু ডিড দ্য সেম থিং অ্যান্ড ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ আর নিয়ার বাই ব্যানিয়ান ট্রি, তিনি কোন গাছে উঠলেন, তিনি পাশের একটা বট গাছে চড়ে উঠলেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেলড দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস, বাঘটা রোর মানে গর্জন করে, আমরা জানি বাঘের ডাককে রোর বলা হয়, বাঘটা গর্জন করলো, অ্যান্ড প্রায় 100 বারের মতো গাছটাকে বৃত্তাকারে ঘুরপাক খেলো, গাছটাকে কেন্দ্র করে 100 বারের মতো ঘুরপাক খেলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার আ বুশ উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, তারপর একটা ঝোপের তলায় সে নিজেকে স্থির করে রাখলো, উইদাউট টেকিং ইটস আইজ অফ হিম, একবারও কিন্তু ভোলা দাদুর মুখ থেকে বা চোখ থেকে সে তার চোখটা সরায় নি একটা মুহূর্তের জন্য। উইথ নাইটফল, রাত্রি যখন পড়লো, দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক অ্যান্ড সাইলেন্ট, আমরা জানি যে গভীর জঙ্গলে যতই রাত যায় ততই সাইলেন্স থাকে, একেবারে নিস্তব্ধ, একেবারে সব দিকে পুরো চুপচাপ নিঝুম অন্ধকার। সো দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক, জঙ্গলটি আস্তে আস্তে আরও অন্ধকার হতে লাগলো, অ্যান্ড ইট গ্রিউ অলসো সাইলেন্ট, এবং এটি একেবারে আরও চুপচাপ হতে থাকলো। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস, ভোলা দাদু শুনতে পেলেন যে বাঘটা তার লেজ নাড়াচ্ছে এবং লেজটা নাড়ানোর ফলে শুকনো পাতায় গিয়ে লাগছে, তাই ওখান থেকে একটা খসখসে একটা আওয়াজ হবে, আমরা সবাই জানি। একটু কল্পনা করো যখন একেবারে চারিদিকে পুরো নিঝুম নিস্তব্ধ চুপচাপ, কেউ নেই, কেবলমাত্র শুকনো পাতাগুলো বিছানো রয়েছে আর তার উপর বাঘটা শুয়ে রয়েছে, তো বাঘটা তার যদি লেজটা নাড়ে তো স্বাভাবিক, তো পাতার উপর গিয়ে লেজটা ধাক্কা মারবে এবং আমরা একটা শব্দ, খসখসে একটা শব্দ শুনতে পাবো, তাই না। আওয়ার্স পাস্ট, ঘন্টার পর ঘন্টা অতিক্রম হয়ে গেল। ডন ব্রোক উইথ কুইং অফ ডভস, ঘুঘুদের কুকু ডাকের সঙ্গে সকালের শুভারম্ভ হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নিচে নেমে আসলেন। দের ওয়াজ আ গ্রুপ অফ মেন অন আ মাউন্ট লিটিল অ্যাওয়ে, একটু দূরেই, মাউন্ট মানে ঢিপি, মাউন্ট মানে ঢিপি একটা উঁচু জায়গা যেটা আমরা জানি, তো একটু দূরে একটা ঢিপি ছিল, ঢিপিতে কয়েকজন লোক বসেছিলেন, তাই না। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ট, ওই ঢিপিতে তিনি উঠলেন, অ্যান্ড রিকোয়েস্ট দ্য ফার্স্ট ম্যান হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক, এবং তিনি প্রথম ব্যক্তিকে তিনি কিছু জল চাইলেন পান করার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, মানুষটা দেখছিলেন বা দেখেছেন যে বাঘটা অপেক্ষা করছে, বুঝতে পারছো কার জন্য, ফর ভোলা গ্র্যান্ডপা। হি ওয়াজ মাচ বি ওয়াইল্ডার্ড, সে একেবারে বিস্মিত হয়ে গেল, কনফিউজড হয়ে গেল, বি ওয়াইল্ডার্ড মানে কনফিউজড, হতবিহল, কী করবে বুঝতে পারছিল না। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড ফাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। সো দ্য ম্যান আস্কড ভোলা গ্র্যান্ডপা কোশ্চেন, দাদুকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলেন, কী প্রশ্ন, যে হোয়াট ইজ দ্য সিক্রেট, রহস্যটা কী বলো তো, দ্যাট ইজ সিম্পলি ওয়াকড পাস দ্য হাংরি বিস্ট, তুমি ওই ক্ষুধার্থ পশুটার পাশ দিয়ে হেঁটে চলে এলে, বাট ইট ডিড নাথিং টু ইউ, কিন্তু এটা তোমার কিছু, কিন্তু বাঘটা তোমার কিছুই করলো না,
হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে ভোলা দাদুকে জিজ্ঞেস করলো। বুঝতে পারছো যে ভোলা দাদু সকাল হওয়ার সঙ্গে সঙ্গে গাছ থেকে নেমে আসলেন, তিনি কিন্তু একবারও মনে করেননি যে সেই রাত্রিবেলা থেকে আমার জন্য একটা বাঘ অপেক্ষা করছে, তাই না? সো এখানে আমরা আবার পরিচয় পেলাম যে ভোলা দাদু ইজ ভেরি অ্যাবসেন্ট মাইন্ডেড, তাই না? দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং, বাঘটা তার অঙ্গ প্রত্যঙ্গ প্রসারিত করছিল, অ্যান্ড ইয়নিং, ইয়ন মানে হাই তোলা, ইয়ন মানে হাই তোলা। তো সকালে ঘুমের পর সে হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার, তখন তিনি বাঘের কথাটি মনে করলেন, অ্যান্ড লুকড অ্যাট ইট, তার দিকে তাকালেন। আগে বলেছিলাম লুক মানে তাকানো, এই লুক অ্যাট মানে তাকানো, আর ওখানে লুক ফর মানে টু সার্চ, ওকে, খোঁজা। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফিয়ার, ভয়তে একেবারে মাথা খারাপ ভোলা দাদুর। হি র্যান ব্যাক হোম, তিনি দৌড়ে বাড়ি চলে গেলেন। হাফ আ সেঞ্চুরি লেটার, হাফ আ সেঞ্চুরি আমরা জানি সেঞ্চুরি মানে 100 বছর, হাফ আ সেঞ্চুরি মানে 100-এর হাফ অর্ধেক, অর্থাৎ 50 বছর। 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, যখন ভোলা দাদুর বয়স 95 হয়েছিল, তিনি আমাদেরকে চিরদিনের জন্য ছেড়ে চলে গেলেন। মানে বুঝতে পারছো, উনি দেহত্যাগ করলেন, মারা গেলেন। হিজ 80-year old ওয়াইফ ল্যামেন্টেড মাচ, ল্যামেন্ট মানে বিলাপ করা, কান্না করা। তো তার 80 বছর বয়সী স্ত্রী, বৃদ্ধা স্ত্রী, তিনি অনেক কান্নাকাটি করলেন। সি সেইড উইথ আ সাই, তিনি একটা দীর্ঘশ্বাস, সাই মানে দীর্ঘশ্বাস, SIGH, সাই, সাই মানে দীর্ঘশ্বাস। তো তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, তিনি কী বললেন, যে বুড়ো মানুষটা মারা গেলেন, তার মানে নিশ্চয়ই উনি হয়তো নিঃশ্বাস নিতে ভুলে গিয়েছিলেন, এই জন্য তিনি মারা গেছেন। দ্য টেক্সট এন্ডস হিয়ার অ্যাট দিস পয়েন্ট, তো এইখানে তোমাদের টেক্সটটা একেবারে শেষ হয়। তো এইখানে অর্থাৎ বুঝতে পারছি আমরা যে কিভাবে ভোলা দাদু তার জীবনের সমস্ত রকম স্টেজে অ্যাবসেন্ট মাইন্ডেড, তাই না, অ্যাবসেন্ট মাইন্ডেড এবং ফরগেটফুল, এবং সব কিছুই ভুলে যাচ্ছেন। তো এইখানে আমরা এত কিছু জানলাম। এবারে দেখো, এই টেক্সট পড়ানোর একটা উদ্দেশ্য, প্রথম কথা হলো তোমাদের 8, 9, 10 বাচ্চাগুলোর ইংরেজিতে দক্ষতা বাড়ানোর জন্য যেটা প্রয়োজন, ওটা হলো যে একেবারে আক্ষরিক অর্থ, অ্যান্ড অ্যালং উইথ দ্যাট দ্য ওয়ার্ড অর দ্য ওয়ার্ড স্টক বা ভোক্যাবুলারি, ওকে। তো ভোক্যাবুলারিটা বাড়াতে হবে। তো আমরা এখানে যা আমি দেখলাম যে এখানে কিছু কয়েকটা গ্রামার না বললে নয়। যেমন আমরা জানি যে একই রকম উচ্চারণ রয়েছে অনেকগুলো শব্দ, উচ্চারণ একই রকম কিন্তু তাদের মানেগুলো আলাদা রয়েছে। আমরা শুনেছি হোমোনিম, তাই না? এগুলো হলো হোমোনিম, যে টেল টেল টেল, টেল মানে গল্প জানলাম, টেল মানে লেজ জানলাম, টেল মানে কথা বলা জানলাম। তো এগুলো সব কি হোমোনিম। হোমোনিম মানে অনেকগুলো শব্দ যাদের উচ্চারণ একই রকম শুনতে লাগবে কিন্তু তাদের মানে আলাদা হবে। যেমন আমরা এখানে একেবারে লাস্টে পেলাম যে সি সেড উইথ আ সাই, সি সেড উইথ আ সাই। সাই মানে কি? এখানে বলা আছে যে সাই মানে হলো SHY, সাই মানে এখানে SIGH, সাই মানে এখানে দীর্ঘশ্বাস। আরেকটা আমরা সাই পাবো SHY, সাই মানে লাজুক, সাই মানে কি লাজুক, যারা খুব লজ্জা পায় তাদেরকে লাজুক বলা হয়, ঠিক আছে। আর এখানে আরেকটা জানলাম যেটা ওটা না বললে নয়, ওটা হলো যে মাস্ট হ্যাভ ফরগটেন। দেখো মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, ওটা হলো একটা বিশেষ নিয়ম, ওটা না জানলে একটু সমস্যা হতে পারে গ্রামারের দিক থেকে। দেখো মাস্ট হ্যাভ আমরা তখনই ইউজ করব, লিখে দিচ্ছি আমি কীরকম, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আচ্ছা, মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম কখন ইউজ করব? যখন আমরা অতীত সম্পর্কে একেবারে স্ট্রং গেস করব, টু গিভ এ স্ট্রং গেস অ্যাবাউট পাস্ট, অতীত সম্পর্কে একেবারে স্ট্রংলি একটা অনুমান করার জন্য যে হ্যাঁ নিশ্চয়ই এই কাজটা এরকম হয়েছিল, তাই জন্য আমরা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ করবো। যেমন ধরো আমরা বলছি, ধরো কেউ একটা একজন খুব ভালো পরীক্ষা, খুব ভালো রেজাল্ট করেছে, আমরা কি বলি, সে পাশ করলো, নিশ্চয় সে খুব ভালো করে পড়াশোনা করেছিল, হি মাস্ট হ্যাভ স্টাডিড
very well. So he got first class, তাই না? আমরা কী বলি, সে ফার্স্ট ক্লাস পেয়েছে, নিশ্চয়ই সে খুব ভালো করে পড়াশোনা করেছিল। হি মাস্ট হ্যাভ স্টাডিড, তাহলে মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। তাহলে কখন ইউজ করবো? যখন অতীত সম্পর্কে আমরা কোনো একটা অনুমান করব এবং আমরা কনফার্মেশন দেওয়ার চেষ্টা করবো যে হ্যাঁ অবশ্যই এই কাজটা হয়েছিল, তবেই এটা হয়েছে। ঠিক আছে, এই জন্য মাস্ট হ্যাভ স্টাডিডটা বা মাস্ট হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম আমরা ইউজ করলাম। ওকে, আরেকটা এখানে আমরা বুঝতে পেরেছি যে দেখো এখানে তোমাদের সমস্ত শব্দের মানেগুলো দেওয়া আছে, ঠিক আছে, তো এখানে দেখে নিতে পারো। ওকে, আরেকটা আমরা পড়লাম যেটা ওটা হলো এই যে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন সম্পর্কে একটু বলতে হবে। কালেকটিভ নাউনটা কি? যে একই ধরনের ব্যক্তি বা বস্তুর দলকে বলা হয় কালেকশন বা কালেকটিভলি, তাই না? তো কালেকটিভ নাউন কালেকটিভ নাউনটা কি? তো একই রকম ব্যক্তি বা বস্তু তাদের সমষ্টিকে বলা হয় কালেকটিভ নাউন। যেমন ধরো আমাদের এখানে বলা হয়েছে TROOP, ট্রুপ। এখানে ট্রুপ মানে কোনো প্রাণীর দলকে বোঝানো হয়েছে। আরেকটা ট্রুপ যেটা আমাদেরকে বলতে হবে TROUPE, এখানে ট্রুপ মানে দল, এটাও কালেকটিভ নাউন। তো এই ট্রুপের মানে হলো কোনো গায়ক বা কোনো স্টেজ পারফর্মার যারা থাকে, যারা স্টেজে পারফর্ম করে, তাদের দলকে বলা হয় ট্রুপ, TROUP, ট্রুপ। একই রকম যদি বলতে চাই যে অনেক এরকম কালেকটিভ নাউন রয়েছে, ওটা আমরা এখানে বলা হচ্ছে গ্যাং বলা হয়েছে। গ্যাং মানেও কি? গ্যাং মানেও দল, গ্যাং মানেও দল, তাই না? আচ্ছা, এখানে একটা বিষয় বলার আছে, ওটা হলো এ গ্যাং অফ রবার্স। এবার এখানে প্রশ্ন হলো যে এখানে কালেকটিভ নাউন কোনটা? আমরা তো প্রায় শুনেছি এই গ্যাং অফ রবার্স, এ টিম অফ প্লেয়ার্স, এ ক্লাস অফ স্টুডেন্টস। তো এখানে কালেকটিভ নাউন কোনটা? আমি বলে রাখি, কালেকটিভ নাউন হলো এই গ্যাংটা, রবারটা নয় কিন্তু, হ্যাঁ রবারটাও নয়, গ্যাংটা হলো কালেকটিভ। আমরা যদি বলি এক পাল গরু, গরুটা তো কালেকটিভ নয়। পাল শব্দটা শুনে আমাদেরকে মনে হচ্ছে যে অনেকগুলো গরু, তাই না? তাই পালটা এখানে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য, আর এখানে ইংরেজিতে এটা কি? এটা গ্যাং, গ্যাং। তাহলে এই গ্যাং অফ রবার্স। আরেকটা জানতে হবে, এই রবারের পর যে রবারটা এখানে কমন নাউন, এটা সবসময় প্লুরাল নাম্বার ইউজ করা হবে, প্লুরাল নাউন। এই গ্যাং অফ রবার নয়, এই গ্যাং অফ রবার্স। এ টিম অফ প্লেয়ার্স, সেম যদি বলি এ টিম অফ প্লেয়ার্স, তাই না? তো এখানে টিমটা হলো আমার কালেকটিভ নাউন, আর প্লেয়ারটা কি? কমন নাউন। এখানে প্লেয়ার বললে হবে না, প্লেয়ার্স, খেলোয়াড়রা, তাই না? এটা সবসময় প্লুরাল বলতে হবে। তাহলে কি জানলাম? তো এই পুরোটা কালেকটিভ নাউন নয়, অনলি দ্য ওয়ার্ড টিম ইজ দ্য কালেকটিভ নাউন অ্যান্ড দ্য কমন নাউন শুড বি অলওয়েজ ইন প্লুরাল নাম্বার। এই প্লেয়ার বা এখানে যে সমস্ত কমন নাউনটা ইউজ করা হবে, এটা সব সময় প্লুরাল ফর্মেই হবে, এ টিম অফ প্লেয়ার্স, তাই না? আরটা আমরা জানি যে ধরো এ হোস্ট, HOST, হোস্ট, এ হোস্ট অফ স্প্যারোস, SPARROWS, প্লুরাল হবে। তাহলে এক ঝাঁক পাখির দলকে বলা হয় এ হোস্ট অফ স্প্যারোস। তো এটা ছিল তোমাদের কাছে গ্রামারটা বলার জন্য। এটা মনে রাখতে হবে যে টিমটা হলো এখানে কালেকটিভ নাউন, আর দ্য কমন নাউন শুড বি অলওয়েজ ইন প্লুরাল নাম্বার। কমন নাউনটা সবসময় প্লুরাল নাম্বার হবে, ঠিক আছে? ব্যাস, আশা করি তোমাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে এতটা থাক, দ্যাটস অল, থ্যাংক ইউ সো মাচ।